সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। টনক নড়ল ভারত মিয়ানমারের। বাংলাদেশ কয়টি পরমাণু বোমা তৈরি করতে পারবে? বাংলাদেশে মোট কতটা পারমাণবিক অস্ত্র রয়েছে যা দেখে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো উত্তেজিত হয়ে যেতে পারে? পারমাণবিক বোমা বানানো এখন আর তেমন কোনো টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ না, এটা ৭৭ বছর আগের পুরনো প্রযুক্তি। বাংলাদেশে অন্তত কয়েক ডজন বিজ্ঞানী আছেন যারা যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এটি বানাতে পারবেন। বাংলাদেশের মতো দেশের পারমাণবিক বোমা তৈরির আসল চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বাংলাদেশের অর্থনৈতিক চাকা খুব বেশি হলে ৫-৭ বছর ধরে ভালো গতিতে ঘোরা শুরু করেছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের অর্থনীতি সস্তা শ্রমের গার্মেন্টস শিল্প, দক্ষতাবিহীন শ্রমিকের পাঠানোর রেমিটেন্সের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। পারমাণবিক বোমার পিছনে ছুটলে এই দুটো সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিদেশি বিনিয়োগ সংকুচিত হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়বে, অর্থনীতির ডোমিনো ইফেক্ট সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এছাড়া এটা মধ্যযুগ নয় যে কোনো দেশই চাইলে অন্য দেশকে জোর করে দখল করে নিতে পারবে। রাশিয়ার মতো শক্তিশালী দেশও ইউক্রেনে হিমশিম খাচ্ছেন। আমেরিকার মতো মহাপরিক্রমশালী দেশও ভিয়েতনামে টিকতে পারছে না। সামরিক বাহিনীকে অর্থনীতির সাথে তাল মিলিয়ে অবশ্যই শক্তিশালী করার প্রয়োজন আছে, তবে পারমাণবিক বোমার প্রয়োজন বাংলাদেশেই নেই। পারমাণবিক বোমা ছাড়াও আন্তর্জাতিক রাজনীতিতে জোর গলায় কথা বলা যায় যদি আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকে এবং বিশ্ব অর্থনীতিতে নিজের শেয়ারটা অনেক বড় থাকে। তাই বাংলাদেশের উচিত এইসব মানুষ মরার অস্ত্রের পিছনে না ছুটে অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের দিকে আরও বেশি করে মনোনিবেশ করা। বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে ইউরেনিয়াম পাওয়া গেছে, যা অত্যন্ত শক্তিশালী। যেমন অন্যান্য দেশে ইউরেনিয়ামের পাওয়ার ৩০০ BPM, কিন্তু আমাদের দেশে ৫০০ BPM। তাতে করে বোঝা যাচ্ছে বাংলাদেশের ইউরেনিয়ামের পাওয়ার অনেক বেশি, যা দিয়ে সহজেই অনেক পারমাণবিক বোমা বানানো সম্ভব। ভবিষ্যতে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাতে পারে, কিন্তু বাংলাদেশ পারমাণবিক বোমা নেই এই পর্যন্তই। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র থাকা আর তা দেখে শক্তিধর রাষ্ট্রগুলো উত্তেজিত হয়ে যাওয়ায় নিতান্ত হাস্যকর লাগছে। ভারত বা পাকিস্তানের মতো বাংলাদেশ কবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের তালিকায় নাম লেখাবে? বাংলাদেশের বিশ্বের ৩৪তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নাম ইতিমধ্যে লিখে ফেলেছেন। ১৯৬৪ সালে হয়তো আমরা এই সফলতা অর্জন করতাম যদি না করাচি বন্ধে আমাদের সমস্ত রসদ আটকে না যেত। পরমাণু ক্লাবের ৩৪তম সদস্য হলেও উৎপাদন সক্ষমতায় আমরা ২০ নম্বরে চলে আসব খুব দ্রুতই। মূলত পারমাণবিক শক্তিকে দুই ভাগে কাজে লাগানো যায়, এক শান্তিপূর্ণভাবে আর দুই যুদ্ধাস্ত্র তৈরির কাজে। তার মধ্যে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এই শক্তিকে কাজে লাগাচ্ছেন। ভারত বা পাকিস্তানের মতো বাংলাদেশের পারমাণবিক শক্তি ব্যবহার করে যুদ্ধাস্ত্র তৈরির কোনো প্রয়োজন বা সময় এখনও বাংলাদেশের আসেনি। এ ব্যাপারে জানার আগে জানতে হবে পারমাণবিক অস্ত্রের দিকে বিভিন্ন দেশের এত আগ্রহ কেন। এ ব্যাপারটা জটিল, পরিবর্তনশীল এবং সুদূরপ্রসারী পদক্ষেপ। নিউক্লিয়ার স্পেস ফাউন্ডেশনের এরিটাম চেয়ারম্যান ডেভিড গিলারের মনে করেন পারমাণবিক অস্ত্রের দিকে আগ্রহী হওয়ার জন্য 4টি নীতি কাজ করে। এর বাইরে উত্তর কোরিয়া পঞ্চম এবং অন্য একটি নীতি অনুসরণ করে নিজের নিউক্লিয়ার স্টেট হিসেবে দাঁড় করিয়েছেন। নিজেদের সুরক্ষিত রাখতে এবং অর্থনৈতিক দর কষাকষিতে সুবিধাভোগের জন্য উত্তর কোরিয়া পারমাণবিক প্রকল্প অব্যাহত রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়ার স্টেটের বাইরেও এমন অনেক দেশ আছে যারা একটা দুটো অর্থনৈতিকভাবে প্রকল্প পরিচালনা করতে সক্ষম। যেমন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশ, নিঃসন্দেহে প্রমিং এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। বাংলাদেশ হয়তো চাইলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল না হলেও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য নিউক্লিয়ার ওয়ারহেড বিশিষ্ট স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, কিন্তু আজকাল স্বল্প বা মাঝারি পাল্লার মিসাইল দিয়ে কাজ হবে না বলেন। যেখানে সবাই মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছেন, কেন অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্র তৈরিতে মন দিচ্ছে না? প্রযুক্তিগত স্বল্পতা। শুধুমাত্র এই কারণ ৪৪টি দেশের মতো দেশে পারমাণবিক প্রকল্প থেকে পিছিয়ে এসেছেন। সুরক্ষা জোট। অনেক দেশেরই কোনো নির্দিষ্ট জোটের অংশ না হওয়াতে এদিক থেকে পিছিয়ে আছেন। যেমন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর জোটভুক্ত দেশগুলো একে অপরকে নিরাপত্তা প্রদান করেন।
নন প্রভিশনাল ট্রিটি অর্থাৎ এনপিটি, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ কার্যক্রম পরিচালিত হয়। এই সংস্থার নন নিউক্লিয়ার স্টেট সদস্যরা কোনো অস্ত্র তৈরি করতে পারবে না বলে চুক্তিবদ্ধ। নিউক্লিয়ার ওয়েপন্স ফ্রি জোন NWAP চুক্তি, এই চুক্তির আওতায় ভুক্ত দেশ সমূহের অধিকাংশ দক্ষিণ গোলার্ধের দেশ। এই চুক্তি এখনও অ্যান্টার্কটিকা, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য কার্যকর আছে। নেতিবাচক ফলাফলের চিন্তা। অনেক দেশ মনে করেন পারমাণবিক অস্ত্র প্রকল্প শুরু করলে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে আসবে, নিজেদের বন্ধু দেশ বা জোটে ভাঙন ধরবে এবং অন্য পারমাণবিক অস্ত্রধারী দেশের লক্ষ্যে পরিণত হবে। জাতীয় ভাবমূর্তি। অনেক দেশই নিজেদের জাতিগত ভাবমূর্তি অন্তর্দ্বন্দ্ব থেকে মুক্ত থাকতে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের পক্ষে অবস্থান করেন। বাংলাদেশ কেন পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বা কিনছে না তার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করি। বাংলাদেশ 1979 সালে 31 আগস্ট এবং 27 সেপ্টেম্বর নন প্রফেশনাল ট্রিট NPT চুক্তি স্বাক্ষর করেন। এর বাইরে জাতিসংঘের 72তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ নিউক্লিয়ার ডিটারমেন্ট ট্রিটে স্বাক্ষর করেন, কারণ বাংলাদেশ মনে করে পারমাণবিক অস্ত্র কখনোই নিরাপত্তা প্রদান করতে পারে না। বলা বাহুল্য, প্রযুক্তি এবং দক্ষতা জনবলের দিক থেকে আমরা বেশ পিছিয়ে আছি। অর্থনৈতিকভাবে আমরা ভারসাম্য অবস্থায় আছি। এই মুহূর্তে আমাদের এ ধরনের প্রকল্প অর্থনীতিতে একটি ক্ষতিকর প্রভাব ফেলবে। নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাবে এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কারণ আমরা আক্রমণের থেকে প্রতিহত করা পছন্দ করি এবং আমাদের পররাষ্ট্র নীতি সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরতা নয়। স্বাধীনতার পর আমরা 2000 সালেই অন্য কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এবং আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে আমাদের সেই যুদ্ধ ছিল কনভেনশনাল ওয়ারফেয়ার। আর পারমাণবিক অস্ত্র কনভেনশনাল ওয়ারফেয়ারকে নিয়ত পরিবর্তন করা হচ্ছে। এর বাইরে আমাদের যে ধরনের সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তা হুমকি আছে তার অর্ধেক কূটনৈতিকভাবে সমাধান হয়ে যায়, বাকিটা কনফিডেন্সিয়াল পদ্ধতিতে সমাধান হয়। সেজন্য আমাদের নিরাপত্তা অজুহাত কাজে দেবে না। অনেকে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভালো লাগে না, বিশেষ করে ফেসবুকের বিভিন্ন ডিফেন্স গ্রুপের শতকরা 80% লেখক একথাই মনে করেন। দুঃখের বিষয়, এসব লেখকেরা অধিকাংশ যা দেখে তাই বিশ্বাস করেন। চোখের আড়ালে ঘটা ঘটনা এর জানেও না, বিশ্লেষণ করেও না। তো তাদের ধারণা আংশিক সত্য হলেও সেটাকে বাজে পররাষ্ট্রনীতি বলা যায় না। কূটনৈতিক তৎপরতা চালিয়ে এসব সমস্যা দ্রুত সমাধান হয় না। অ্যাফেন্ডিস নেশন ও আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির অনেক কার্যকর হওয়াতে অনেকে এদেশের নীতিকে শক্তপোক্ত নীতি বলে মনে করেন। ভৌগোলিক অবস্থানগত অনেক আন্তর্জাতীয় ভূ রাজনীতিতে আমরা সবথেকে বেশি অ্যাডভান্স পাব, কারণ যেহেতু আমাদের পার্শ্ববর্তী কোনো দেশই শত্রু নয় এবং তারা আমাদের পারমাণবিক হামলা করলে বিপদ তাদের নিজেদেরই হবে, কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। পাকিস্তানের সাথে ভারতের বিরোধ চলমান, একইভাবে চীন এবং নেপালের সাথে চলছে। একমাত্র সাপোর্ট দেওয়ার মতো বাংলাদেশই নিকটবর্তী। ন্যাটোর বাইরে কোনো দেশকে আমেরিকা সাপোর্ট দেবে না, কারণ আমেরিকা এখানেও তাদের স্বার্থ খুঁজবে। আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু সেই হয় যে সুবিধা দিতে পারে। বাংলাদেশ এমন এক অবস্থানে আছে যেখান থেকে যুদ্ধ পরিচালনা করতে ভারত, চীন, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, আফগানিস্তান, ইরান, রাশিয়ার সাথে কনানিস্টল ড্যামেজ নিয়ে যুদ্ধ জয়লাভ সম্ভব, কিন্তু লজিস্টিক আর ইকোনমি দাঁড়িয়ে থাকলেই চলবে। অতএব এই সুবিধা ভোগ করতে হলেও কোনো দেশ আমাদের আক্রমণ করবে না। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।